আসসালামু আলাইকুম। আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন দল নিয়ে অন্যরকম আলোচনা, আসিফ নজরুল দিলেন অজানা তথ্য। তরুণদেরকে যা বললেন সেনাপ্রধান। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ। এবার বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতৃত্বের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে শুক্রবার। ছাত্র জনতার আন্দোলনে যেমন সব মত, পথ ও দলের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন, সেই নেতাকর্মীদের একটা অংশ যুক্ত হয়েছেন নতুন দলে। ফলে বিভিন্ন রাজনৈতিক ধারা থেকে আসা ব্যক্তিরা যুক্ত হয়েছেন। বাংলাদেশে আদর্শ ভিত্তিক আলাদা আলাদা দল থাকলেও একই দলে সব আদর্শের সম্মিলন সেভাবে দেখা যায় না। আবার রাজনীতিতে দলগুলোর আদর্শিক বৈরিতাও প্রবল। জাতীয়তাবাদী থেকে শুরু করে ধর্মীয়, এমনকি রাজনীতিতে ধর্ম চান না এমন আদর্শের তরুণরাও আছেন নতুন দলে। নানা আলোচনার মধ্যেই দলটির ভেতরে যে এক ধরনের নেতৃত্বের দ্বন্দ্ব আছে, সেটাও প্রকাশ্যে এসেছে বিভিন্ন সময়ে। নেতৃত্ব নিয়ে দফায় দফায় সমঝোতা, মনোমালিন্য, সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি কথার লড়াই দেখা গেছে। অনেকেই মনে করেন ভিন্ন ভিন্ন আদর্শের লোকজন এক দলে আসার পর সেটা নতুন দ্বন্দ্বের কারণ তৈরি করতে পারে। রাজনীতি বিশ্লেষক জোবাইদা নাসরিন মনে করেন, দল গঠনের পর যখন মাঠের রাজনীতি শুরু হবে তখন এই দ্বন্দ্ব নতুন চেহারায় হাজির হতে পারে। তিনি বলেন, এখানে যারা বিভিন্ন দলের ছাত্র সংগঠন করে আসা, তারা তাদের আগের দলগত আদর্শ বা দলীয় কর্তৃত্ব নতুন প্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারেন। এছাড়া দলটি যখন আস্তে আস্তে বড় হবে বা কর্মসূচি দেবে, তখন কিন্তু অন্য দলগুলো থেকে তাদের ভাবাদর্শিক লোকদের মাধ্যমে নতুন দলকে নিয়ন্ত্রণের চেষ্টা থাকলেও থাকতে পারে। এই আশঙ্কা কখনোই উড়িয়ে দেওয়া যাবে না। ফলে এটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে আসতে পারে। তবে বিভিন্ন দল কিংবা মতের সম্মিলনকে সমস্যা নয়, বরং সুযোগ হিসেবেই দেখছেন নাগরিক কমিটির অনেকেই। সার্জিস আলম বলেন, বিভিন্ন দল মতের লোক যুক্ত থাকায় এটা বরং দলকেই সমৃদ্ধ করবে। তিনি বলেন, আমাদের আলোচনায় ডানপন্থী যেমন, তেমনি বামপন্থী বা অন্যান্য ধারার চিন্তাভাবনাগুলো আসে। অন্য কোনো রাজনৈতিক দলে এরকম বহু চিন্তা নেই। তারা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকে। সেদিক থেকে দেখলে আমাদের এখানে ভিন্ন ভিন্ন চিন্তা আরও সমৃদ্ধ করে। সেখান থেকে যখন আমরা সিদ্ধান্ত নেই তখন সবাই সেটা সমর্থন করে। সুতরাং এটা কোনো সমস্যা না। কিন্তু আত্মপ্রকাশের আগেই আহ্বায়ক কমিটির নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন এবং দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বে আবার নাগরিক কমিটির অন্তত ৩ জন নেতার নতুন দলে না থাকার ঘোষণা শুরুর আগেই এক ধরনের সংশয় তৈরি করেছে। এর মধ্যেই সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে যে বিভক্তি আর হাতাহাতি, সেটার পরে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে সারা দেশের মানুষের রয়েছে বিশেষ কৌতূহল। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশের তরুণ প্রজন্ম একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। তাই কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী উপস্থাপন এবং সর্বস্তরে সুস্থতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে রাইড ফর গ্লোরি এই বার্তাকে ধারণ করতে হবে। শুক্রবার কক্সবাজারের ইনানীতে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন এবং কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেরিন ড্রাইভ রেস 2025 প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের তরুণ প্রজন্ম যেন একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদেশিদের বিশেষভাবে ধন্যবাদ জানান। দেশব্যাপী এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সেনাপ্রধান। গণ অভ্যুত্থানের সংগঠকদের নতুন দল গঠন নিয়ে শুভকামনা জানিয়ে এদিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, নতুন সংগঠন করার কয়েক মাসের মাথায় আখতার হোসেনরা অসম্ভবকে সম্ভব করল। তিনি লেখেন, 2024 সালে ভুয়া নির্বাচনের পর খুব মন খারাপ করে থাকতাম। এমন সময় আখতার একদিন আইন বিভাগে এলো। বলে কয়ে আমি তাকে বাড়ি থেকে ঢাকায় আনিয়ে মাস্টার্স শেষ করতে রাজি করিয়েছিলাম। কিন্তু এরপরও ক্যাম্পাস ছেড়ে যাওয়ার কোনো লক্ষণ নাই তার মধ্যে। আমার গাড়ি থামিয়ে সে সালাম দিল, তারপর বেশ কিছুক্ষণ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। আমি বিরক্ত হলাম। আরও বিরক্ত হলাম যখন সে বলল নূর রাশিদদের দল ত্যাগ করে নতুন সংগঠন করবে। আমি বললাম, আবার নতুন দল? আর কতবার মার খেতে চাও তুমি? সে মাথা নিচু করে মৃদু হাসতে থাকে। এই অদ্ভুত হাসির কোনো মানে খুঁজে পেলাম না।
বেশি কথা না বলে বাসায় চলে এলাম। কয়েকদিন পর ছাত্রলীগের হাতে তার মার খাওয়ার রক্তাক্ত ছবি দেখে দুঃখ আর হতাশায় বুক বিদীর্ণ হলো। সে কি বুঝতে পারছে না কিছু হবে না আর এসব করে? বুঝতে আমিই পারিনি। নতুন সংগঠন করার কয়েক মাসের মাথায় তারা এক অসম্ভবকে সম্ভব করল। প্রবল, প্রতাপশালী আর নির্মম ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটালো। জুলাই আন্দোলনের কথা তুলে ধরে ডক্টর আসিফ নজরুল আরও লেখেন, আখতারের সংগঠনের নাহিদ হয়ে উঠল এই গণ অভ্যুত্থানের প্রধান নেতা। উত্তাল জুলাইয়ে আমার এবং আমার মতো লক্ষ মানুষের নেতা। তারপর নাহিদের সঙ্গে কাজ করলাম নতুন সরকারে। কতবার যে সে আমাকে বিস্মিত করলো তার যোগ্যতা, বাকসংযম, ব্যক্তিত্ব আর অকল্পনীয় ম্যাচুরিটি দিয়ে। নাহিদ থাকে আমার পাশের বাসায়। সে সরকার থেকে পদত্যাগ করার দিন গভীর রাতে তার সবুজ লনের দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। মায়া বড় বিচিত্র বিষয়। নতুন দলের প্রতি শুভকামনা জানিয়ে এই উপদেষ্টা লেখেন, আজ নাহিদ আর আখতার শুরু করছে নতুন যাত্রা। জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র তারুণ্যের প্রত্যাশা পূরণে শুরু হলো তাদের নতুন দলের অভিযাত্রা। জাতীয় নাগরিক পার্টির সবার জন্য অনেক দোয়া, শুভকামনা। নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, রাজনীতিবিদদের মধ্যে সংস্কার আসতে হবে। তাদের মধ্যে বোধোদয় এলে দেশের মানুষ একটা সুন্দর রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখতে পারবে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত জনদুর্ভোগ ও স্থানীয় সরকার বিভাগ শীর্ষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইলিয়াস কাঞ্চন বলেন, গ্রামাঞ্চলের অবস্থা এখন ভালো নয়। সেখানে টাকার বিনিময়ে মামলা দেওয়া সহ নানা রকম হয়রানিমূলক কর্মকাণ্ড হয়ে চলেছে। আমরা আশা করছি একটা ইলেকশনের মাধ্যমে এসব সমস্যার সমাধান হবে। তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সেই ইলেকশনটা কিভাবে হবে? হওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি কি লক্ষ্য করা যাচ্ছে? সংস্কার পর্ব সমাপ্ত না করে নির্বাচন দেওয়া হলে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাতে কিন্তু সেই আগের অবস্থাই তৈরি হবে। এমনকি বিগত সময়ের চাইতেও আরও খারাপ অবস্থা তৈরি হতে পারে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আমরা যা বলি তা একটু শুনুন। যদি না শোনেন তাহলে আমাদের আর কথা বলার দরকার নেই। কারণ সঠিকভাবে যদি নির্বাচন করতে চান তাহলে আমাদের কথা শুনতে হবে। ইলিয়াস কাঞ্চন আরও বলেন, গত 6 মাসে পুলিশের অনেক রিফর্ম করা সম্ভব ছিল, কিন্তু তা করা হয়নি। আমার শুধু মনে হচ্ছে সামনে এক বড় দুর্যোগ অপেক্ষা করছে। আমাদের মধ্যে এখন ঐক্য নেই, আর ঐক্য না থাকার ফলাফলটা ভালো কিছু বয়ে আনবে না। রাখাইনের নিয়ন্ত্রণ নেওয়া মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ। এর মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধানের একটা পথ খুঁজে পাওয়া যায় কিনা তা নিয়ে ভাবছে সরকার। এমনটাই জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত রাখাইন পরিস্থিতি নিয়ে এক কলকিয়ামে তিনি বলেন, আমার বেশিরভাগ কাজই প্রকাশ্যে বলার মতো নয়। দ্রুত অনেক ঘটনা ঘটছে এবং পরিস্থিতি প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। মানুষ মনে করে আরাকান আর্মির সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। এর একটি কারণ হচ্ছে এটি আগে বলা হয়নি। তিনি বলেন, আরাকান আর্মি যখন রাখাইনে শক্তিশালী হচ্ছিল আমরা বুঝতে পারছিলাম যে তাদের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। আরাকান আর্মি যখন তাদের ফ্ল্যাগ আমাদের সীমান্তে উত্তোলন করলো সেদিন আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে এটি নতুন ব্যবস্থা এবং তাদের মোকাবেলা করতে হবে আমাদেরকে। তাদের সঙ্গে আলোচনার আগে আমরা তাদের একটি বার্তা দিতে চেয়েছিলাম। যেহেতু তারা এখন রাখাইন দখল করে আছে সেজন্য তাদের আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে বলে তিনি জানান। ডক্টর খলিল বলেন, তাদের সঙ্গে আলোচনার আগে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলিয়া বিশপের সঙ্গে আমার বৈঠক হয়। আমরা জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে আরাকান আর্মির জন্য একটি বিবৃতির খসড়া তৈরি করি। সেখানে বলা ছিল যে আরাকান আর্মিকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। খলিলুর রহমান বলেন, খুব অল্প সময়ের মধ্যে জাতিসংঘ মিয়ানমার বিষয়ক দূত, জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের জন্য বাংলাদেশ সফর কোনো আকস্মিক ঘটনা নয়। এটির পেছনে অনেক কিছু করতে হয়েছে। আরাকান আর্মি রাখাইনের প্রায় 90% দখল করে নিয়েছে। আমি রিপোর্ট পেয়েছি যে সিত্তুয়ে অবরুদ্ধ অবস্থায় আছে এবং সেখানে হামলা হচ্ছে। রাখাইনের মোট জনসংখ্যা হচ্ছে শুধু ঢাকা শহরে যারা বাস করে তাদের 16%। আপনারা বুঝতে পারেন যে দুই জায়গার মধ্যে ভারসাম্যে কত দূরত্ব, সেটি আরাকান আর্মিও জানে। কাজেই আমাদের শক্তি প্রদর্শনের প্রয়োজন নেই বলে তিনি জানান। নিজেকে একজন বাস্তববাদী অভিহিত করে ডক্টর খলিল বলেন, সার্বভৌম দেশ হিসেবে যাদের সঙ্গে কাজ করার দরকার বাংলাদেশ তাদের সঙ্গে কাজ করবে। তিনি বলেন, আমরা আরাকান আর্মির কাছে পরিষ্কার করেছি যে সম্মানের সঙ্গে রোহিঙ্গাদের ফেরত নিতে হবে এবং তারা আমাদের জানিয়েছে তারা রোহিঙ্গাদের ফেরত নেবে যখন রাখাইন পরিস্থিতি স্থিতিশীল হবে। এছাড়া বাংলাদেশ ছাড়া রাখাইনের অর্থনৈতিক রুট নেই। ভারতের মধ্য দিয়ে তাদের কর্মকাণ্ড চলমান রাখা কঠিন। আরাকান আর্মির সঙ্গে ভারত, চীন সহ বিভিন্ন দেশের যোগাযোগ রয়েছে মর্মে আলোচনা আছে, কিন্তু বাংলাদেশের যোগাযোগ আছে কিনা তা নিয়ে সরকারের তরফে এক ধরনের নীরবতা পালন করা হচ্ছিল। বাংলাদেশ থেকে 1000 মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেছে চীন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এই সাক্ষাতের আয়োজন করা হয়। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে চীনে। ইলিশ মাছ রফতানির মাধ্যমে বাণিজ্য ব্যবধান কমানোর সুযোগ রয়েছে বাংলাদেশের। এ সময় তিনি প্রাথমিকভাবে 1000 মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেন। এছাড়া এদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি এবং বাংলাদেশে এসব খাতে বিনিয়োগ বাড়াতে চান বলে উল্লেখ করেন। চীনের রাষ্ট্রদূত বলেন, চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। চট্টগ্রামের ইকোনমিক জোনে 30টি চীনা কোম্পানি বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। বাণিজ্য উপদেষ্টা বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধু রাষ্ট্র। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। শেখ বশিরউদ্দিন বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য ব্যবধান অনেক। বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে, বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে এবং আমদানি পণ্যের সব ধরনের ট্যারিফ কমানোর আহ্বান জানাই। বাংলাদেশে চীনের বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, এই দেশে ট্রাক তৈরির কারখানা স্থাপন ও কৃষির আধুনিকীকরণে বিনিয়োগ দুদেশের জন্য শুভ ফল বয়ে আনবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। চলছে রমজান মাস। ইফতার এবং সাহরিতে কি খাবেন সেই বিষয়ে সতর্কতা থাকা প্রয়োজন। প্রিয় বন্ধুরা, আপনি আমি অবশ্যই যখন ইফতার করব, ইফতারের মাঝখানে ফলমূল খাবো না। ইফতার শেষ হলে বা অন্যান্য ভারী খাবার খেয়ে তারপরে ফল গ্রহণ করব। পনিরের সঙ্গে বাদাম যেমন খাবো না, ঠিক তেমনি সি ফুডের সঙ্গে গোশত জাতীয় খাবারও খাবো না। একইভাবে বলা যায়, সাইট্রিক অ্যাসিড জাতীয় খাবারের পরপরই দুধ খাবো না, কারণ সাইট্রিক অ্যাসিডের কারণে দুধ জমাট বেঁধে যেতে পারে, ফলে পেটের সমস্যা হতে পারে। এই রমজানে ইফতারের সময় বা সেহরির সময় পানি জাতীয় খাবার বেশি খেতে হবে, তাহলে সারাদিনের ক্লান্তি কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে। ভালো থাকুন সবাই, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের প্রসঙ্গ। চীনে 40 জন উইঘুরকে ফেরত পাঠিয়েছে থাইল্যান্ড। চীনে ফেরত পাঠানোর ফলে তারা সম্ভাব্য নির্যাতন এবং এমনকি মৃত্যুর মুখোমুখি হতে পারে বলে মানবাধিকার গোষ্ঠীগুলোর সতর্কতা সত্ত্বেও এই পদক্ষেপ নিয়েছে থাই কর্তৃপক্ষ। এই ঘটনায় থাইল্যান্ডের ব্যাপক সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। শুক্রবার এক প্রতিবেদনে বিবিসি বলছে, ব্যাংককের একটি আটক কেন্দ্রে 10 বছর ধরে আটক রাখার পর এই দলটিকে চীনের জিনজিয়াং অঞ্চলে ফেরত পাঠানো হয়েছে। চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হলে উইঘুরদের ওপর নিপীড়ন এবং নির্যাতনের ঝুঁকি রয়েছে এমন সতর্কতা সত্ত্বেও তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানদণ্ডের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে রুবিও বলেন, এই আইনটি সবচেয়ে অরক্ষিতদের সুরক্ষা সংক্রান্ত থাই জনগণের দীর্ঘদিনের ঐতিহ্যের পরিপন্থী এবং মানবাধিকার রক্ষায় থাইল্যান্ডের প্রতিশ্রুতির সাথে অসামঞ্জস্যপূর্ণ। উইঘুররা যেসব দেশে সুরক্ষা চায় সেসব দেশের সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি তারা যেন জাতিগত উইঘুরদের জোর করে চীনে ফেরত না পাঠায়। বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি রাতে থাইল্যান্ডের পুলিশ প্রধান নিশ্চিত করেন 40 জন উইঘুরকে একটি চার্টার্ড বিমানে করে চীনে পাঠানো হয়েছে। মূলত চীনের প্রত্যন্ত পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের তুর্কিভাষী মুসলিম সংখ্যালঘু উইঘুররা বেইজিংয়ের নিপীড়নের মুখোমুখি হয়েছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ ও সংস্থা এটিকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে। এমনকি জিনজিয়াংয়ে জাতিগত সংখ্যালঘুদের প্রতি বেইজিংয়ের আচরণ মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলেও 2022 সালে জানিয়েছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।